তসলিমা একজন ভালো কলমকার, তিনি আসুন, কিন্তু তিনি দুর্ভাগ্যজনকভাবে তিনি আরএসএস এর চক্করে পড়ে এতদিন কাজ করেছেন। উস্কানিমূলক এই যে শব্দটা, এটা আইনি ভাষায় এটার ব্যাখ্যাটা কি হয়? মানে উস্কানিমূলক কথা হলে প্রথম তো শুভেন্দুবাবুকে গ্রেপ্তার করতেন। আমার কাছে তো উনি যখন গিয়ে বললেন জিহাদিরা আছে, এটাই উস্কানিমূলক। তদন্ত যত এগোবে তত আরো অনেক সত্য প্রকাশিত হবে। আমার মনে হয় শুভঙ্করের আশঙ্কাটাই ঠিক। বিজেপি কিছু লোক দিয়ে ঋতব্রতর জমায়েতটাকে 500-700 জমায়েত করার চেষ্টা করে। লেহে কালীকে নিয়ে তোলপাড় চলছে বামেদের মধ্যে। অন্যদিকে আরো অনেকগুলো বিষয় এই মুহূর্তে রাজ্য রাজনীতির মধ্যে রয়েছে। আজকে এই নিয়ে চর্চা করার জন্য সঙ্গে পেয়েছি সিনিয়র আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্যকে। বিকাশ দা, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। বিকাশ দা, 27টা ধারায় মামলা দেয় লেহে কালী, এই ইস্যুটা কোন দিকে যাচ্ছে? আমি বুঝলাম না, পুলিশ মাত্র 27টা ধারা দিল। পুলিশের তো উচিত ছিল বিএনএসএস এ যতগুলো ধারা আছে সব লাগে। এমন কাণ্ডজ্ঞানহীন কাজ এরা করছে না। তদন্ত যত এগোবে তত আরো অনেক সত্য প্রকাশিত হবে। আমি তো আশঙ্কা করেছি, আগে বলেছি, এখনো বলছি, ওখানে একটা কমিউনাল দাঙ্গা লাগাবার পরিকল্পনা ছিল। তা না হলে সেদিনকে ওই একই সময়ে সোনারপুরে ওই গির্জার ওপর আক্রমণ, সময়টা লক্ষ্য করে, এলাকাটা লক্ষ্য করেন, বারুইপুর সোনারপুর, এবং পরের দিন মুখ্যমন্ত্রীকে সেখানে বললেন এখানে জিহাদ, এবং যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি নির্দোষ প্রমাণ হতে পারেন। কিন্তু কোন রকম তদন্ত ছাড়াই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ও নির্দোষ এবং ওকে খুন করা হয়েছে ধর্মের কারণে। পরিষ্কার তিনি কথা বলছেন, তার মানে তাদের মাথায় পরিকল্পনা ছিল। সুতরাং এই সমস্ত সত্য যখন বিশ্লেষণ করে করে ধীরে ধীরে প্রকাশিত হবে, আজকে ওরা ভাবছেন যে আমরা ক্ষমতায় আছি, গুন্ডামি করে পুলিশে দিয়ে সত্যকে চাপা দেবো, কিন্তু সত্যকে চাপা দেবো। যে এই যে উস্কানিমূলক এই যে শব্দটা, এটা আইনি ভাষায় এটার ব্যাখ্যাটা কি হয়? মানে যেটা আপনার কাছে উস্কানি, সেটা আমার কাছে নয়, আমাদের উপহাস। উস্কানিমূলক কথা হলে প্রথম তো শুভেন্দুবাবুকে গ্রেপ্তার করতেন। আমার কাছে তো উনি যখন গিয়ে বললেন জিহাদিরা আছে, এটাই উস্কানিমূলক। তো তাকে আমি গ্রেপ্তার করা, আইনের তো ঊর্ধ্বে কেউ নয়। আইন আমার ক্ষেত্রে যা প্রযোজ্য, ভারতবর্ষের রাষ্ট্রপতি ক্ষেত্রে তাই প্রযোজ্য। সুতরাং এই উস্কানিমূলক কথাটা হচ্ছে ভেগ, এবং যদি উস্কানি কেউ দিয়ে থাকেন সেদিন ওখান থেকে তিনি প্রথম হচ্ছেন শুভেন্দু অধিকারী। আচ্ছা বিকাশ দা, সব্যসাচী চ্যাটার্জি জনস্বার্থ মামলা করেছেন এই গুন্ডা দমন নীতিকে, মানে আইনটাকে আরেকবার যাতে আদালত পর্যালোচনা করে বা নজর রাখে, এটার ভবিষ্যৎটা কি? মানে আপনার দেখুন, আইনটা আমি এখন দেখিনি, এখনো নোটিফিকেশন হয়েছে কিনা আমি জানি না। যতদূর আমাকে সংবাদ পাচ্ছি এখনো গেজেট নোটিফিকেশন পাইনি। দুটো বলে দিচ্ছে আইন চালু হয়েছে। আইনটা চালু হওয়ার কতক্ষণ আইন পদ্ধতি আছে, তা সেই আইনের তার সাংবিধানিকতা নিশ্চয়ই চ্যালেঞ্জ হবে। সব্যসাচী আদালত থেকে লিখ দিয়ে যদি ফাইল করে থাকেন পিটিশন, ভালো কথা, আরো পিটিশন ফাইল। পশ্চিমবঙ্গের বুকে এটাই তো ওদের পক্ষে সবচেয়ে বিপদ, যে পশ্চিমবঙ্গের তো প্রতিবাদী কণ্ঠে একজন দুজন প্রত্যেকে না প্রত্যেকে প্রতিবাদ করে। ওটা ভুলে যায় যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রাণকেন্দ্র ছিল পশ্চিমবঙ্গ। অতএব এখান থেকে প্রতিবাদ হবে। আজকের একটা খুব মানে ভালো খবর বা অন্যরকম ভাবে ব্যাপারটাকে ভাবা যেতে পারে, সেটা হচ্ছে যে প্রায় কার্যত 17-18 বছর পর কলকাতায় আবার আসছেন তসলিমা নাসরিন। বাম আমলেই তাকে বাংলা ছেড়ে যেতে হয়েছিল, আবার উনি ফিরছেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? ভালো, সবাই এখানে আসতে পারেন। তসলিমা একজন ভালো কলমকার, তিনি আসুন, কিন্তু তিনি দুর্ভাগ্যজনকভাবে তিনি আরএসএস এর চক্করে পড়ে এতদিন কাজ করেছেন। এটা আমার নিজস্ব বিষয়। তা ভালো, তিনি আসুন, তাকে স্বাগত জানালাম। আচ্ছা, মানে এটা কি কোথাও আপনার মনে হচ্ছে যে মানে তসলিমা নাসরিনকে নিয়ে আসাটা ঘটনা পরম্পরা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তসলিমা তিনি নির্বাসিতা থাকাকালীন প্রকৃতপক্ষে উগ্র হিন্দুত্ববাদের পক্ষেই কাজ করতেন। আচ্ছা বিকজ 21শে জুলাই এই দিনটা খুব সিগনিফিকেন্ট হতে চলেছে। মানে ধর্মতলার বুকে একই সঙ্গে তিনটে বড় সভা দেখা যেতে পারে। একদিকে শহীদ মিনারে কংগ্রেস, মেয়র রোডে ভালো তৃণমূল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় সভা করবেন সেটা এখন ঠিক হয়নি। এখানে প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে শুভঙ্কর সরকার বলেছেন যে আসলে ভালো তৃণমূলকে, মানে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে আসলে বিজেপি লোকজন ডেকে এনে ভরাবে রাস্তা, এটা তিনি অভিযোগ করেছেন। আপনি এটা নিয়ে আমার মনে হয় শুভঙ্করের আশঙ্কাটাই ঠিক। আচ্ছা, বিজেপি কিছু লোক
দিয়ে ওরা সবাই তো তৃণমূলও পয়সা করে দিয়ে লোক নেওয়া, তার তো বেশি করে দেয় না, ওরা কিছু ফান্ড দিয়ে ঋতব্রতর জমায়েতটাকে এই 500-700 জমায়েত করার চেষ্টা করে। আচ্ছা, না এইরকম তো সাধারণত দেখা যায়নি যে একটি দিন, সেই না, দিনে মানে একটা ধরে রাখা তিনটে যায়, সভা একদিনে- একসঙ্গে। একদিনে বা বিভিন্ন সংবাদে বিভিন্ন সভা করতে শুরু করেছে। কে কি কারণে সভা করছে, তার লক্ষ্যটা কি, সেটাই হচ্ছে বিষয়। এটা প্রকৃতপক্ষে যারা শহীদ হয়েছে দিন 21 তারিখে, যদি আমি ধরে নিই তারা শহীদ, প্রশ্নবোধক চিহ্ন রেখেও, তাহলে তারা ছিলেন তখন কংগ্রেসের, যুব কংগ্রেসের কর্মী। সুতরাং প্রকৃতপক্ষে এটা শহীদ দিবস যদি আদৌ পালিত হয়, তবে সেটা কংগ্রেসেরই নৈতিক দায়। কিন্তু পরবর্তীকালে মমতা তো হাইজ্যাক করে নিয়ে গিয়ে এটা শহীদ দিবস ছিল না, হচ্ছে উৎসব দিবস। সিনেমার নায়ক নায়িকা নাচিয়ে, গান টান গাইতে, ভিডিও গেয়ে একটা আনন্দ উৎসবের দিবসে পালন করেছে। এখন মমতা শেষ। এখন মমতার মধ্যে যারা কামড়াকামড়ি করছেন তারা চেষ্টা করবেন এটাকে ধরে রাখার, এবং কিভাবে ধরে রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো জায়গা পাননি, মানে আপনার কি কোথাও এটা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের মঞ্চে দেখুন, থাকতে পারেন? আমার পরিষ্কার আমার ধারণা ভুল হলে অনেকের সঙ্গে আমিও খুশি হব। এই তৃণমূল দলটা ধীরে ধীরে সবাই ভীষণ মিশে যাবে। এখন মমতা কিছুদিন সময় নেবে, এই সময়কালীন সে হয়তো এদিক ওদিক ঘোরাফেরা করে নিজের রাজনৈতিক ভিন্নতা বজায় রাখার একটা অলিক প্রয়াস করবে। আচ্ছা, মানে আপনার কি কোথাও, মানে আপনার কথার সুর ধরলে মনে হচ্ছে যে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি থেকে চলে যেতে পারে? চলেই গেছে প্রকৃতপক্ষে, তার তো রাজনৈতিক জন্মদাতা হচ্ছে বাজপেয়ী, আদবানি। এই যে তৃণমূলের জন্য দরজা খুলে দেওয়া, সেটা তো বিজেপি ইতিমধ্যে একই ঘরে ছিল, মাঝখানে একটা পর্দা ছিল, এই পর্দাটা দরজা খোলা ওই ছিল, পর্দার ওপার থেকে ওই আগে দেখলাম আমি আমার ছেলেবেলাতেও দেখেছি, মাকে দেখেছি, জ্যাঠামশাই এলে পরে মা ঘোমটা দিয়ে মুখ আড়াল করে বলতেন আমাদের ডেকে, জ্যাঠামশাইকে বল খাবার রেডি, এলো। আচ্ছা, মানে তারই প্রয়াস কি এই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এদের ব্যাপারটা তাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ যাকে তিনি কেষ্ট বলে রাখতেন, শেষমেশ দেখা গেল অনুব্রত মণ্ডল ভালো তৃণমূলের দিকে চলে গেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল দিকে চলে গেল। ভাই ধীরে ধীরে সময় লাগে, কেউ একটু বেশি বার্গেন করছে, কেউ একটু তাড়াতাড়ি বার্গেন দরকার নেই। আপনি বাজারে গেছেন, আপনার তাড়াহুড়ো হচ্ছে, আলুর দাম যদি বলে 80 টাকা, আপনি নিয়ে নিন। আর উদয় গেল, উদয় দেখতে তো দরাদরি করি। বিকজ এই পরিস্থিতিতে মানে এদিকে ধরুন লাইফালি ওই ঘটনাতে গ্রেপ্তার হয়ে গেলেন, চতুর্দিকে একটা কোথাও না কোথাও তো একটা আশঙ্কার জায়গা তৈরি হয়, খানিকটা ভয়ভীতির জায়গাও হয়তো তৈরি হয়, আপনি এটা ভালো বলতে পারবেন। বামেদের আন্দোলনে এই মুহূর্তে তাহলে কোন দিকে যাবে? মানে দেখুন, আপনারা যদি নজর করে থাকেন, নির্বাচনের পরে পরেই আমি সমাজ মাধ্যমে আমার বক্তব্য জানিয়েছিলাম যে এতদিন ছিল লড়াইটা মুখোশের আড়ালে, এখন মুখোমুখি। বিজেপি এতদিন মমতাকে শিখন্ডি করে লড়াই করছিল, এখন সরাসরি লড়াইটা প্রত্যক্ষভাবে বাম পন্থা বনাম দক্ষিণ পন্থা, এর মাঝখানে অন্য কিছু নেই। মানে আপনার কি এটা কোথাও মনে হয় যে বিজেপির সঙ্গে বামেদের লড়াইটা কঠিন লড়াই? কঠিন তো বটেই, হয়তো অত বড় দক্ষিণপন্থী শক্তি, যারা আন্তর্জাতিক দক্ষিণ পন্থার সঙ্গে যাদের যোগাযোগ আছে, যারা জিতলে পরে হিলারি ক্লিন্টন চলে আসে, ট্রাম্প চলে এসে প্রশংসা করে, তাদের সেই শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, কঠিন হবে।